নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির মূল কাণ্ডারি বাংলার যিনি শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে। নমস্কার দিলীপ দা। নমস্কার, দলের শুভযাত্রা। 2021-এর বিধানসভা নির্বাচন অন্যান্য বিধানসভা নির্বাচনগুলোর থেকে অনেকটাই বোধহয় আলাদা। কিভাবে দেখছেন এই নির্বাচন? দেখুন, পশ্চিমবাংলার প্রত্যেকটি নির্বাচনই আলাদা আলাদা আঙ্গিকে লড়াই হয়। বাংলার মানুষ অনেক সচেতন রাজনৈতিকভাবে, তারা চিন্তাভাবনা করে ভোটও দেন, পুরো বিষয়টাকে তারা ফলোও করেন এবং আমাদের বাংলাতে মিডিয়াও খুব সক্রিয়, তারাও সমস্ত ছোটো ছোটো বিষয় তুলে ধরেন। তো সেজন্য এবারের যে নির্বাচন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির মতো একটা পার্টি যে 2-3 বছর আগেও যারা কেউ নাম নিত না, সেই পার্টি আজকে ক্ষমতায় আসার মতো পরিস্থিতিতে আছে। সেই জন্য মানুষের কাছে একটা বড় কৌতূহল কী হবে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, মানুষ উদ্গ্রীব এবং ভোট যেভাবে শুরু হলো দেখা গেল ভারতীয় জনতা পার্টি সবচেয়ে এগিয়ে আছে। তো সেই জন্য এর গুরুত্ব আরও বাড়ছে, যত ভোট এগোবে তত তার উত্তেজনা এগোবে, আকর্ষণে বাড়বে, মানুষের আগ্রহও বাড়বে। তো সেই জন্য এবারের নির্বাচন নিঃসন্দেহে আমাদের পশ্চিমবাংলার জন্য, এখানকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যে বর্তমানে যে 3টে প্রধান সমস্যা, কর্মসংস্থান এবং স্বাস্থ্য এবং হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, তো যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই বিষয়গুলোর মানে মোকাবিলার জন্য রাজ্যবাসীকে আপনি কি আশা? আমরা অলরেডি আমাদের যে সংকল্পপত্র মানে ম্যানিফেস্টো ঘোষণা করেছি তার মধ্যে এই বিষয়গুলো বলেছি। বিভিন্ন যে বড় বড় দুর্নীতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার, তার ইনকোয়ারির জন্য আলাদা সিট গঠন করা হবে, মুখ্যমন্ত্রীর আন্ডারে, বিভিন্ন দপ্তরের আন্ডারে বিশেষ করে তদন্ত হবে এবং দোষীদের সাজা দেওয়া হবে এবং সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হবে। এটা অন্য রাজ্যেও করেছি আমরা। অনেক বড় বড় রাজনীতিবিদ থেকে আরম্ভ করে ব্যবসায়ী তারা আজকে দুর্নীতির দায় জেলে আছেন। মানে যারা এরকম আর অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে সাজা পেতে হবে এবং সাধারণ মানুষ যাতে টাকা ফেরত পায় তার জন্য চেষ্টা করবেন। ঠিক নির্বাচনের আগের মুহূর্তে মুখ্যমন্ত্রীর কে কিভাবে দেখছেন? গতকাল প্রলয় পালকে ফোন করেছেন বিজেপির যিনি একজন কর্মী, আবার পাশাপাশি আজকে যে একটা অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির কোনো একজন কর্মী তাকে নজরদারি করার কথা বলছেন। তো এই যে নরমে গরমে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মমতা ব্যানার্জি কাউকে ফোন করেছেন এটা বড় ঘটনা নয়, করতেই পারেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি একজন নেতা, নির্বাচন জেতার তারও তাড়া আছে। কিন্তু যেভাবে উনি আকুতি মিনতি করছেন, আর এইটা আমাদের কাছে চিন্তার বিষয়। যিনি এত দাবিয়ে কথা বলতেন ইঞ্চি ইঞ্চিতে দেখে নেবো, ছাড়বো না, তিনি আজকে অনুনয় বিনয় করছেন তুমি চলে এসো আমার পার্টিতে কাজ করো, যা হওয়ার হয়ে গেছে, তোমার সমস্ত সমস্যার সমাধান করে নেব। এবং তিনি যখন যাকে ফোন করেছেন তিনি তার পুরনো কর্মী, তিনি যদিও বলেছেন আমার সাথে কোনো পরিচয় ছিল না, তিনি যেভাবে সোজাসুজি উত্তর দিয়েছেন বা প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জির কাছে ছিল না। এটা ওনার যে অসহায়তা, এটা হচ্ছে আজকে বাস্তব চিত্র। তিনি বুঝতে পেরেছেন জেতার কোনো চান্স নাই, তাই হাতে বেড়াচ্ছেন। ভোটের আগে রাজনৈতিক হিংসা একটা বিশেষ জায়গায় পৌঁছে যাচ্ছে, তো সেইটার বিষয় নিয়ে আপনি কি বলবেন? যদিও নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক হিংসা পশ্চিমবাংলায় কোনো নতুন কথা নয়, সারা বছরই হয়। আমাদের 139 জন কর্মীকে খুন করা হয়েছে গত কয়েক বছরে। নির্বাচন একটু বাড়ে, আমাদের সবার আশ্বাস ছিল যে সেন্ট্রাল ফোর্স থাকবে, ভোট হবে, এটা হয়েওছে। বুথের মধ্যে কোনো গণ্ডগোল করার সুযোগ পায়নি, সেন্ট্রাল ফোর্স সামলেছে। কিন্তু আগের থেকেই একটু ভয় দেখানো, আমাদের কয়েকজন কর্মীকে হত্যা করা করে সাধারণ মানুষ যাতে ভোট না দেন তার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছিল সন্ত্রাসের, সেটা সফল হয়নি। 80%-এর বেশি ভোট পড়েছে। আমি বলেওছিলাম যে মানুষ এবারে প্রতিরোধ করবেন, তারা বেরিয়ে এসে ভোট দেবেন, ভোট দিয়েছেন সকাল থেকে লাইনে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে গুন্ডামি, এই যে সন্ত্রাস, এটাকে মানুষ আর ভয় পাচ্ছে না, এর পরিবর্তনের জন্য বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তার মাধ্যম হচ্ছে ভোট। বিরোধীরা অভিযোগ করছে যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, উল্লেখ করছে ত্রিপুরার কথা, যে সেখানে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সেখানে আফিমের ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে পাচারের ক্ষেত্রে দুর্নীতি, এই অভিযোগগুলো করছে। তো এটা কি শুধুমাত্র বিজেপিকে ভয় দেখাবার একটা কৌশল? দেখুন, যারা এইসব কমপ্লেন করছেন কলকাতায় বসে করছেন, যান ত্রিপুরায় দেখে আসুন। 3 বছর আগে ত্রিপুরা কী ছিল, আজকে কী হয়েছে। যে 5000 শিক্ষক নিয়োগ করেছিল সিপিএম ওখানে বেআইনিভাবে, কোর্টের নির্দেশে তাদের চাকরি থেকে হাঁটিয়ে দেওয়ার কথা ছিল। আমাদের সরকার সমব্যথী হয়ে তাদেরকে চাকরিতে রেখেছেন, সম্মানের সঙ্গে কাজ দিয়েছেন। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কী হবে? তারা আমাদের লোক নন, তাদের দুর্নীতিও হয়েছে। এছাড়াও বাকি যে উন্নয়ন ত্রিপুরা এত বছর ধরে যার দিকে তাকিয়েছে সেটা আমরা করতে পেরেছি।
আইন শৃঙ্খলা ঠিক করেছি, সন্ত্রাস কমেছে, উগ্রপন্থা কমেছে। তো তাই না, ডবল ইঞ্জিন সরকার আমার পাশে বিহারেও হয়েছে, এবং এটা নিয়ে চতুর্থবার সেখানে আমরা সরকারে জিতলাম। যারা বলছিল বিজেপি হেরে যাবে, কিন্তু আমরা শক্তিকে ধরে রেখে আমরা জিতেছি, বিজেপি সিট বেড়েছে। আমাদের অ্যালায়েন্স পার্টনারদের কিছু সিট কমে গেছে, কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে নীতিশবাবু মুখ্যমন্ত্রী, আমরা কথা রেখেছি। সেরকম একাধিক রাজ্যে, গুজরাটে 5 বার মধ্যে সরকার চলছে, আরও রাজ্যে আছে। তো সেই জন্য যারা এই কথা বলছেন তারা লোককে ভুল বোঝাবার চেষ্টা করছেন, এতদিন মিথ্যা কথা বলে বুঝিয়েছেন। লোক কিন্তু ওইসব কথায় কান দিচ্ছে না, তারা বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। শিল্পের ক্ষেত্রে যে অবস্থা বর্তমানে বাংলাতে, এবং প্রচুর শিক্ষিত ছেলেমেয়েরা তারা বাইরে চলে যাচ্ছে। বাংলায় শিল্পের একসময় পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আজকে সিঙ্গুরের কি অবস্থা এবং নন্দীগ্রামের কি অবস্থা, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে তারা খুব হতাশ। তাহলে সেই হতাশার জায়গা থেকে বিজেপি সরকার, দেখুন, শিল্প আনতে হলে তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে, সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলা। শিল্পপতি আসবে, তার কাছ থেকে লোকে চাঁদা তুলবে, কাটমানি নেবে, জমি কেনা থেকে আরম্ভ করে কারখানা তৈরি করা থেকে লেবার পোস্টিং সব জায়গায়। তো সেটা যদি স্বাভাবিক না হয়, তখন না সরকারকে বিশ্বাস করতে পারছেন শিল্পপতিরা, তারা এখানে আসবেন না, আর তারা ইনভেস্টও করতে পারবেন না। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে এটা করে দেখিয়েছে, আইন শৃঙ্খলাকে ঠিক করেছে, গুন্ডাগর্দি বন্ধ করেছে, জল, বিদ্যুৎ, রোড, জমির ব্যবস্থা করেছে। এখানকার সিঙ্গুর ছেড়ে টাটা পালিয়ে গেছে গুজরাটে, যেখানে বিজেপির সরকার। তো বোঝাই যাচ্ছে পার্থক্য দুটো, এখান থেকে বিতাড়িত হয় তারা বিজেপির রাজ্যে যাচ্ছেন। বিজেপির সরকারগুলোর একটা আলাদা অভিজ্ঞতা আছে, কী করে শিল্প নিয়ে আসতে হয়, কী করে শিল্পকে বাড়াতে হয়। তো সেই অনুকূলতা আছে, শিল্পপতিরা বিজেপিকে বিশ্বাস করেন। আর এখানকার সাধারণ মানুষ, যাদের বাড়ির ছেলেরা ওই গুজরাটে গিয়ে চাকরি করছে, তারাও জানেন যে বিজেপি ক্ষমতা এলে আমাদের ছেলেপুলেরা বাইরে যেতে হবে না, এখানে চাকরি হবে। যেহেতু একটা বিষয় বাংলাতে প্রচণ্ড মানে ভয় দেখানো হয় যে বাঙালিদের যে স্বার্থ, যেহেতু অবাঙালি সম্প্রদায়ের গরিষ্ঠতা রয়েছে বিজেপিতে, তো সেই বাঙালিদের স্বার্থ রক্ষার ব্যাপারে কিন্তু বিজেপি যথেষ্ট ভূমিকা নেবে না। আপনিও একজন বাঙালি, তো আপনি এই বিষয়টাকে কি বলবেন? আমি তো বাঙালি, আমি এখানকার প্রেসিডেন্ট, তো অবাঙালি হলো কোত্থেকে? পশ্চিমবাংলায় প্রায় 50-60 লক্ষ হয়তো অবাঙালি হবেন, তার প্রতিনিধি আছে, ফিল্ম স্টাররা আছেন, খেলোয়াড়রা আছেন, সমাজের সমস্ত ক্ষেত্রের প্রতিনিধি, চাষি, লয়ার, ডক্টরস, প্রফেসর, সব ধরনের মানুষ রাজনীতি পার্টিতে থাকেন, থাকা উচিত। বিভিন্ন জাতির প্রতিনিধিও থাকেন। তো যারা মুসলিমদের তোষণ করে আলাদা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে হসপিটাল সব বানিয়ে দিয়েছেন, তারা কি করে এই কথা বলেন? ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, ভারতের সমস্ত মানুষের প্রতি সমান দৃষ্টিতে দেখে। যারা বাঙালি অবাঙালি করছেন, তারা আমাদের বাংলার বা ভারতের পরম্পরার বিরুদ্ধে কাজ করছেন, সাধারণ মানুষরা পছন্দ করেন। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় একা লড়ে 18টা সিট দখল করে নিয়েছে 42টার মধ্যে, কিন্তু বর্তমানে অনেক তৃণমূল থেকে নেতারা তারা যোগদান করলেন। তো এই যে বিষয়টা, সেটা কি মানে বিজেপির যে একটা মৌলিক ভাবমূর্তি, সেটাতে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন? এটাও বিজেপির মৌলিক ভাবমূর্তি যে এরা প্রত্যেকটি মানুষকে সম্মান দেয়, কাজ করার সুযোগ দেয়, অধিকার দেয়। সারা ভারতবর্ষে আমরা দিয়েছি, সেই আস্থা আছে বলে আজকে বিভিন্ন পার্টির লোকেরা আমাদের পার্টিতে যোগ দিচ্ছেন, এবং তারা সম্মানের সঙ্গে সাফল্যের সঙ্গে কাজ করছেন। তারা এমএলএ, এমপি হয়েছেন, মন্ত্রী হচ্ছেন বিভিন্ন রাজ্যে, মুখ্যমন্ত্রীও হয়েছেন। এইটা দেখে বাকিদের বিশ্বাস জেগেছে যে বিজেপির মধ্যে একটা খোলামেলা পরিবেশ আছে, সময়ের জন্য কাজ করতে হলে বিজেপি সবচেয়ে ভালো, চলুন ওখানে যাই। আর আমরা তাকে গ্রহণ করেছি, সম্মান দিয়েছি, জায়গা দিয়েছি। যে টিকিট মানে জিততে পারে ইলেকশন, তাকে টিকিট দিয়েছি, লোকসভায় দিয়েছি, বিধানসভায়ও দিয়েছি। এটাই বিজেপির বৈশিষ্ট্য। সেই জন্য একটা পার্টিতে, সব পার্টিতে লোক আমাদের পার্টিতে আসছে। ছত্রধর মাহাতো অ্যারেস্ট হয়েছেন, তো ছত্রধর মাহাতোর স্ত্রী আজকে বলেছেন যে এনআইএ তাকে ধরে নিয়ে চলে গেছেন, যে তিনি বিজেপি করতেন না। এই বিষয়টা নিয়ে আপনার, তার আগে উনি যে 6 বছর ধরে জেলে ছিলেন, অ্যারেস্ট হতে, এনআইএ তো অ্যারেস্ট করেনি। কারা করেছিল অ্যারেস্ট? যে পার্টিটা উনি করতেন তারাই অ্যারেস্ট করেছিল, আর তারাই ইউএপিএ মানে রাষ্ট্রবিরোধী কেস দিয়েছে, একাধিক কেস তার বিরুদ্ধে, যেমন বিমল গুরুংয়ের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তারাই জেলে রেখেছিল। আজকে তাদের প্রয়োজন পড়েছে ছত্রধর মাহাতোকে আবার উৎপাত করতে হবে, তাই জেল থেকে বার করে নিয়ে এসেছেন, আইনের তোক্কা না করে। আজ এনআইএ যে কেসগুলো তার বিরুদ্ধে আছে, তার আধারে যদি ইনকোয়ারি করে, দেখে যে হ্যাঁ খুনের কেসে আছে বা ওই ট্রেন বিস্ফোরণের কেসে আছে, সেটাই তদন্ত করে যদি দোষী পায়, বা যদি তাকে জিজ্ঞাসাবাদ করে দোষের কী আছে, তিনি নির্দোষ হন, ছাড়া পেয়ে যাবেন। আজকে দোলের দিন, এবং দোলের দিন গঙ্গাবক্ষে তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে আপনাদের দলের 3 জন মহিলা প্রার্থী, যারা সেলিব্রিটি প্রার্থী, পায়েল, শ্রাবন্তী এবং আরও একজন হচ্ছে তনুশ্রী, তারা 3 জনে মিলে দোল খেলেছে। তো বামেরা বলছে যে বিজেপি এবং তৃণমূলের এই যে আঁতাত,
বা ঝগড়া সেটা হচ্ছে বাহ্যিক, অ্যাকচুয়ালি ওদের মধ্যে একটা আঁতাত রয়েছে। তো এই বিষয়টা উত্তরটা কীভাবে? আমি জানি না তারা কোথায় গেছেন, কেন গেছেন, কী ব্যাপার, কিন্তু আমি যে সিপিএম যে এখানে রাজনৈতিক জাতপাত তৈরি করেছে, দোলও খেলবে না একসঙ্গে, দুর্গাপুজো একসঙ্গে করবে না, শুধু তাই নয়, সিপিএম কংগ্রেস পাড়ায় বিয়ে হলে সিপিএম পাড়ায় বিয়ে দেবে, সিপিএম টিএমসি পাড়ায় শ্রাদ্ধ হলে সিপিএম পাড়ায় শ্রাদ্ধ করতে হবে, এই ধরনের অচ্ছুতের রাজনীতি আমরা করি না। দোল উপলক্ষে কেউ যদি কারোর সঙ্গে দেখা করতে যায়, মিলিত হয়, আমার কোনো আপত্তি নেই তাতে। তারা পুরনো লোক একসঙ্গে ছিলেন, আমিও বহু লোকের সঙ্গে দেখা হলে রাস্তায় কুশল বিনিময় করি, অনেক পার্টি অফিসে চলে যাই, তাদের দোলও খেলি, বিজয়াদশমীর শুভেচ্ছাও জানাই। আমার কখনো মনে হয়নি, আমি অনেক পার্টির অফিসে চলে গেছি বিধানসভায় থাকতে, সিপিএম পার্টি অফিসে আমি গেছি সুজনবাবুর সঙ্গে দেখা করতে, আমার কখনো মনে হয়নি এখানে অস্বস্তি। তো দোল উপলক্ষে যদি কেউ একত্রিত হয় তাদের আমি দোষ দিচ্ছি না, তবে জানি না আমি কেন গেছেন, কে ডেকেছে, কী ব্যাপার। তারা আজকে আমাদের পার্টিতে এসেছেন, তারা রাজনীতিক ব্যক্তিত্ব নয়, তারা সমাজের সেলিব্রিটি, সেজন্য বাকিদের মতো করে তাদের এক দাঁড়িপাল্লায় ওজন না করলেই ভালো। তৃণমূল অভিযোগ করছে যে তৃণমূলকে ভোট দিলে সেই ভোট ইভিএমের গণ্ডগোলের জন্য বিজেপিতে চলে যাচ্ছে, কি বলবেন? ভালোই, তাহলে সোজাসুজি বিজেপিকেই দিন, তাহলে টিএমসি মনে কষ্ট হবে না। আর এই মুহূর্তে তারা বিরোধীদের বক্তব্য হচ্ছে যে বিজেপির এখনো কোনো নির্দিষ্ট মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তি নেই, তার জন্য তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এত সমস্যা। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা যে প্রার্থী করেছি বেশিরভাগ দেখুন সব যুবক, নূতন, তারা পার্টিকে দাঁড় করিয়েছেন, এরকম লোকেদের দিয়েছে। অন্য পার্টি থেকে কিছু লোক এসেছেন যারা ওখানে পার্টিতে কাজ করতে পারেনি, তারাও পরিচিত সমাজের মধ্যে, তাদের একটা জনাধার আছে, এরকম লোককে আমরা প্রার্থী করেছি। যারা নিজের প্রার্থীদের বিশ্বাস করতে পারেনি, এত লোককে ছাঁটাই করে দিয়েছে পুরনো নেতা কর্মীদের যারা পার্টি দাঁড় করিয়েছিল, তারা এই কমপ্লেন করছে কেন? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চায়, সেজন্য সমাজের যে কোনো মানুষ যে নির্বাচনে সফল হতে পারে এরকম ব্যক্তিকে আমরা টিকিট দেবো, নিয়ে আসবো এবং তাদেরকে কাজে লাগাবো। যে ফিল্ম স্টাররা তিনি বিজেপিতে আসতেন, আজকে এসেছেন, তাদেরও সমাজ গঠনের জন্য, নতুন বাংলা গঠনের জন্য তাদেরও সহযোগিতা লাগবে। সেরকম খেলোয়াড় আছেন, ক্রিকেটার, ফুটবলার, সমাজকর্মী, শিক্ষাপ্রতি, সব ধরনের লোক আছেন। এইটা হচ্ছে টোটাল সোসাইটি। আর পার্টি যখন বাড়ে, বিস্তার হয়, তখন এই ধরনের লোকেরা আসেন, তাদের নিয়েই পার্টি সফল হয়, আর আমরাও বাংলায় সেভাবে সফল হয়। যাদের কাছে একটাই মুখ আছে তারা ওই মুখটা দেখিয়ে বেড়ায়, আজকে সেই মুখটাই খারাপ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি কোনো একটা মুখ বা একটা ব্যক্তির আধারে নির্বাচন লড়ে না, পার্টি দাঁড় করে না। আমাদের আদর্শ আছে, কার্যপদ্ধতি আছে, কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা দেখে লোকে বিজেপিকে বিশ্বাস করে, আর তাই বিজেপিকে লোকে বারবার ভোট দেয়। আর পশ্চিমবাংলায়ও তাই হবে। নরেন্দ্র মোদীর যে ভাবমূর্তি, সেটা তো বিজেপির ভাবমূর্তি। পদ্ম ফুলটাকে লোকে দেখছে, যেদিন আমরা জিতবো, আমরা নেতা ঠিক করব, তার মাধ্যমে সুশাসন দেবো। আর মাত্র কয়েকদিন বাকি এবং 1 মাস বাকি, সেই 1 মাসের মধ্যে ফলাফল তো প্রায় ঠিক হয়ে যাবে। তো বিধানসভা নির্বাচনের ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি 5 বছর ধরে সংগঠন খাড়া করেছি, কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই করেছি, দেখেছি লোক কার্যকর্তাদের মনোবল, ইচ্ছা এবং সাধারণ মানুষের যে মনের পরিবর্তন হয়েছে সেটাও দেখেছি। লোক সব পার্টিকে একবার করে চান্স দিয়েছেন, দুবার করে চান্স দিয়েছেন। ওনারা চাইছেন সত্যি পরিবর্তন হোক, মোদী যে উন্নয়নের কাজ করছেন তার সঙ্গে বাংলা যুক্ত হোক, কেন্দ্র সরকারের সমস্ত যে যোজনা প্রকল্প তার লাভ বাংলার মানুষ পাক। আর যতক্ষণ না এখানে আমাদের সরকার আসছে ততক্ষণ হবে না। তাই এবারে লোকে কেন্দ্রে মোদী সরকার, রাজ্যেও বিজেপি সরকার চায়, আর সেই দিশাতেই ভোট হচ্ছে। 2 মেতে যখন ভোট গণনা হবে, বিজেপি 200 সিট নিয়ে সরকার করবে। দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আগামী 1 বছর যাতে আমরা শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে থাকি, তার জন্য সবাই সব কিছু ভুলে আগামী বাংলার ভবিষ্যতের কথা চিন্তা করুন, নতুন সরকার নিয়ে আসুন, আর নতুন বাংলা আমরা করে দেবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিলীপ দাকে। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগীদের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।